আসসালামু আলাইকুম। সিভিল কনস্ট্রাকশনের ভাই ব্রাদাররা, আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা করব যে গুরুত্বপূর্ণ সাবজেক্টটা তোমার সারা জীবন কাজে লাগবে। যদি তুমি সিভিল কনস্ট্রাকশনে পড়াশোনা করে থাকো তাহলে যতদিন তুমি বেঁচে থাকবা ততদিন এই সাবজেক্ট তোমার কাজে লাগবে এবং ততদিন এই সাবজেক্ট তোমাকে ব্যবহার করতে হবে। কেমনে ব্যবহার করতে হবে সেই জিনিসটাই আমরা আজকে শিখব। হ্যাঁ, তো এমন গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এটা আমাদের মধ্যে ধারণ করতে হবে। শুধুমাত্র অঙ্ক করার জন্য এই সাবজেক্ট পড়া যাবে না। আচ্ছা, তো আসলে এই সাবজেক্টের নাম হচ্ছে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর দুইটা ভার্সন আছে, মানে দুইটা ভার্সন বলতে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। পলিটেকনিক সিলেবাসে এটা দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে এক ভার্সন আর একটা হচ্ছে দুই ভার্সন। তো এক ভার্সনটা হচ্ছে চতুর্থ সেমিস্টারে পড়ানো হয়। এক ভার্সন চতুর্থ সেমিস্টারে আর দুই ভার্সনটা হচ্ছে সপ্তম সেমিস্টারে পড়ানো হয়। তো আসলে আমরা আজকে এক ভার্সন নিয়েও কথা বলবো না, দুই ভার্সন নিয়েও কথা বলবো না। আমরা যে ভার্সনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক ভার্সন। আমরা যে ভার্সন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক ভার্সন। আমি জানি তোমরা এই বেসিক জিনিসটা অনেকেই জানো। তো যারা জানো, যারা বুঝো, তারা বিরক্ত হবো না। যারা একদম নতুন, কিছুই জানেন এই সাবজেক্ট সম্পর্কে, আমার এই আজকের ক্লাসটা তাদের জন্য। একদম বেসিক থেকে শুরু করে কেমনে কি করতে হয়, কোথায় কি আছে এই সাবজেক্টের সব কিছু এই ক্লাসেই তোমরা পেয়ে যাবা। অতএব ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে। তো এই কোন কোন টপিক পড়ে আমরা এই বেসিক জিনিসটা জানতে পারবো, সেই টপিকগুলো একটু দেখে নেওয়া যাক। টপিক নাম্বার 1 হচ্ছে সংজ্ঞা। আমরা এস্টিমেট আর কস্টিং এর সংজ্ঞা জানবো, এই দুইটা কি জিনিস ভালো করে বোঝার চেষ্টা করব। 2 নম্বর টপিক হচ্ছে পার্থক্য। এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর মধ্যে একটা মধুর পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমরা বোঝার চেষ্টা করব। 3 নম্বর হচ্ছে উদ্দেশ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এই বইটার। উদ্দেশ্য উদ্দেশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, আমরা এটা কেন পড়ব সেই জিনিসটা এই উদ্দেশ্যে আছে, কি উদ্দেশ্যে আমরা এই জিনিসটা পড়ব। আর 4 নম্বরে এস্টিমেটের কিছু প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলো আমরা বোঝার চেষ্টা করব। আর মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বর এমন একটা জিনিস আমরা এখানে শিখব, 5 নম্বর এমন একটা জিনিস আমরা এখানে আজকে শিখে যাব যেটা তোমার আজকে থেকেই বাস্তব জীবনে কাজে লাগা শুরু হয়ে যাবে। কি জিনিস শিখবো, এমন একটা জিনিস শিখবো যে জিনিসটা এই যে উপরের 4টা টপিক আমরা পড়বো, এই 4টা টপিকের পূর্ণতা স্তর হচ্ছে এই 5 নম্বর টপিক। তো যেহেতু এই 4টা টপিকে পূর্ণতা দেবে এই 5 নম্বর টপিক, তাহলে 5 নম্বর টপিক পর্যন্ত অর্থাৎ ভিডিওর শেষ পর্যন্ত তোমাকে মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। তো আর আলাইরা গল্প বাদ দিয়ে ক্লাস শুরু করা যাক। এখন আমরা আসি 1 নম্বর টপিকে, সংজ্ঞা। সংজ্ঞা সংজ্ঞা কিভাবে আমরা দেখো সংজ্ঞাগুলো লিখে ফেলি। এস্টিমেটের সংজ্ঞা কি, একদম বেসিক সংজ্ঞা। তো আমরা এখানে সংজ্ঞাটা লিখে ফেলছি। সংজ্ঞাটা হচ্ছে কোনো কাজ শুরু করার পূর্বে কাজের পরিমাণ ও সম্ভাব্য ব্যয় হিসাব করাই হচ্ছে এস্টিমেট। আচ্ছা, এবার আমরা কস্টিং এর সংজ্ঞাটা একটু দেখি। কস্টিং এর সংজ্ঞা, তো কস্টিং এর সংজ্ঞাটা হচ্ছে কস্টিং। তো আচ্ছা, আমরা দুইটা সংজ্ঞা লিখে ফেলছি। এখন এই সংজ্ঞা দুটো একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে লিখছি কোনো কাজ শুরু করার পূর্বে কাজের পরিমাণ এবং সম্ভাব্য ব্যয় হিসাব করাই হচ্ছে এস্টিমেট। কস্টিং কি, কোনো কাজ শেষে এর প্রকৃত ব্যয় হিসাব করাই হচ্ছে কস্টিং। ভাই বুঝি নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই, বোঝাচ্ছি।
ধরো ধরো আজকে কত ফেব্রুয়ারি জানো? আজকে কত ফেব্রুয়ারি? 13ই ফেব্রুয়ারি বা 13 ফেব্রুয়ারি। তো তাহলে আগামীকাল কত? 14ই ফেব্রুয়ারি। হ্যাঁ ভাই, এবার লাইনে আসছেন, এবার বুঝবো। আচ্ছা, তো আজকে 13 ফেব্রুয়ারি, কালকে কত ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি। তো যেহেতু কালকে 14ই ফেব্রুয়ারি, তোমার মাথায় আজকে 13 ফেব্রুয়ারি একটা চিন্তা আছে। ধরো তোমার একটা বান্ধবী আছে, বান্ধবী পি, ঠিক আছে? তোমার বান্ধবী পি, এই পি কে নিয়ে তুমি কালকে কি করবা? ঘুরতে যাবা। তো তোমার তো আজকে রাতে একটু চিন্তা করতে হবে তুমি কোথায় কোথায় ঘুরতে যাবা। তো তুমি চিন্তা করতেছো আজকে রাতে, 13 ফেব্রুয়ারি রাতে চিন্তা করতেছো। তোমার এক নম্বর কাজ হচ্ছে তোমার বান্ধবীকে প্রথমে একটা ফুল কিনে দেওয়া। ফুল, হ্যাঁ, তোমার বান্ধবীকে একটা ফুল কিনে দেওয়া। যাই হোক, এটা আর একটু স্টাইল করে রেখি। হ্যাঁ, ধরো এটা লাভ, তুমি তোমার বান্ধবীকে একটা, তোমার বান্ধবী পি তোমার বান্ধবীকে প্রথমে কি করবা? ফুল কিনে দেবে। তুমি চিন্তা করতেছো ফুলের দাম কত টাকা হইতে পারে? ফুলের দাম যেহেতু কালকে 14ই ফেব্রুয়ারি, তাহলে দাম একটু বেশি হবে, 100 টাকা। তারপর তোমার 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ, তুমি কোথায় নিয়ে যাবা তাকে? তো এমন একটা জায়গার নাম, ধরো সুলতানা সরোবর। ধরো সুলতানা সরোবর, এসএসটা সুলতানা সরোবর, এখানে এন্ট্রি ফি ফ্রি। হ্যাঁ, এখানেই তোমাকে যাইতে হবে, যেহেতু এখানে কোনো টাকা লাগবে না। 3 নম্বর কাজ, এখন যেহেতু এন্ট্রি ফি ফ্রি, কিন্তু ওখানে তো ফুচকার দোকান আছে, তোমার বান্ধবী তো ফুচকা খাবে। তো যদি তুমি ফুচকা খাইতে চাও, তাহলে তোমাকে 2জন ফুচকা খাবা, 2জন ফুচকা খাইলে ধরো 200 টাকা খরচ হবে। তো 200 টাকা যদি ফুচকা খাইতে খরচ হয়, তুমি হিসাব করতেছো আজকে। তারপর তোমার 4 নম্বর কাজ, ফুচকা খাইলে ওখানে পানি কিনে খাইতে হবে। তো ওয়াটার তুমি কি করবা? 2টা বোতল কিনবা। 2টা বোতল কিনতে কত টাকা খরচ হবে? 40 টাকা খরচ হবে, ঠিক আছে? এখন 5 নম্বর, তুমি চলে আসবা, শেষে তো কিছু একটা করতে হবে। আচ্ছা, একটা রিক্সায় ঘুরবা। ধরো তুমি যদি রিক্সায় ঘুরো, রিক্সায় ঘুরলে 100 টাকা যাবে। তারপর কি করবা? সন্ধ্যাবেলায় তুমি তোমার বান্ধবীরে বিদায় দিয়া চলে আসবা। তো চলে আসার আগে তুমি কি করবা? 6 নম্বর আরেকটা কাজ করবা, একটা গিফট বক্স দিবা। এটা তোমার চিন্তা। তো গিফট বক্সের দাম কত ধরা যায়? 100, 200, ধরো একটা গিফট বক্স, ধরো তুমি চকলেটই দিছো মাত্র 60 টাকা, ঠিক আছে? একটা গিফট বক্স মাত্র 60 টাকার তুমি এটা দিবা। এটা তুমি কিভাবে কি করলা? তুমি 14 তারিখ তোমার বান্ধবী পি কে নিয়ে ঘুরতে যাবা, 13 তারিখ রাতে তুমি এই হিসাবগুলা করলা, একটা সম্ভাব্য ব্যয় হিসাব করলা যে আসলে আমার কালকে গেলে এত টাকা খরচ হইতে পারে। কত টাকা হইলো এখানে? 500 টাকা। তো 500 টাকা তোমার কি হতে পারে? 14 তারিখ খরচ হতে পারে। তুমি কি করলা? 13 তারিখ রাতে হিসাব করলা। এই যে তুমি হিসাবটা করলা, এই হিসাবটা করাই হচ্ছে এস্টিমেট। এবার বোঝা গেছে যে এস্টিমেট কি জিনিস। মানে তুমি কোনো কাজ শুরু করছো, ধরো কাজ শুরু করার পূর্বে, তার মানে কি 14 ফেব্রুয়ারি যাওয়ার পূর্বে, 13 তারিখ পূর্বে কাজের পরিমাণ, কাজ কটা তোমার 1 2 3 4 5 6টা কাজের পরিমাণ পাইছো, এবং সম্ভাব্য ব্যয় তুমি একটা ব্যয় হিসাব করছো যে 500 টাকা তোমার খরচ হইতে পারে। এই যে তুমি হিসাবটা করলা পূর্বেই, কোনো কাজ শুরু করার পূর্বেই, এই জিনিসটাই, এই হিসাবটাই হচ্ছে এস্টিমেট। আচ্ছা, এবার আসো ভাইয়া, কস্টিং জিনিসটা কি? তো কস্টিং জিনিসটা এমন, দেখো, কোনো কাজ শেষে এর প্রকৃত ব্যয় হিসাব করাই হচ্ছে কস্টিং। এখন প্রকৃত ব্যয় কোনটা? ধরো তুমি এখন এই বিদায় দিছো, তোমার বান্ধবীরা বিদায় দিছো, বিদায় দিয়া তুমি বাসায় চলে আসছো, সন্ধ্যাবেলা বাসায় চলে আসছো 7টার দিক। তো বাসায় চলে এসে তুমি হিসাব করে দেখলা যে এখানে পানির বোতলের দাম বাইরে গেছে। পানির বোতল 2 বোতল পানি কত টাকা নিছে? 50 টাকা নিছে। তাহলে তোমার খরচ হলো কত? 510 টাকা। এই যে তুমি কত টাকা খরচ করছো? 510 টাকা খরচ করছো। কিভাবে পাইলা? তুমি 14 তারিখ কাজ শেষ করে বাসায় আসছো, এসে তুমি খরচ হিসাব করছো 510 টাকা তোমার খরচ হয়েছে। তুমি হিসাব করছিলে কত? 500 টাকা, কিন্তু খরচ হয়েছে কত? 510 টাকা। তার মানে এইটাই হচ্ছে তোমার প্রকৃত ব্যয়। আর যেটাই প্রকৃত ব্যয়, এটাই হচ্ছে কস্টিং। বুঝতে পারছো? তাহলে কিভাবে তুমি বের করলা এটা? কোনো কাজ শেষ করার পর তুমি এই জিনিসটা হিসাব করছো। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের এস্টিমেট, এই হচ্ছে আমাদের কস্টিং। তো এভাবে আমরা এস্টিমেটিং এন্ড কস্টিং বিষয়টা ব্যাখ্যা করতে পারি। তো আমরা সংজ্ঞা বুঝে ফেলছি।
তো এখন আমরা এইখানে তিনটা জিনিস আমি আন্ডারলাইন করছিলাম, একটা হচ্ছে কাজের পরিমাণ, একটা হচ্ছে সম্ভাব্য ব্যয়, একটা হচ্ছে প্রকৃত ব্যয়। তো সম্ভাব্য ব্যয় আমরা বুঝতে পারছি, প্রকৃত ব্যয় বুঝতে পারছি, কাজের পরিমাণে একটু আলোচনা আছে, দেখো বোঝা যায় কিনা। তো কাজের পরিমাণটা রেখে আমরা একটু এগুলো মিশাই দেই। জেনে রাখা ভালো যে এই কাজের পরিমাণটা তোমাকে সবসময় হিসাব করতে হবে আয়তনে। কিসে হিসাব করতে হবে? আয়তনে হিসাব করতে হবে। আয়তন মানে কি? মিটার কিউব হবে অথবা ফিট কিউব হবে। তো মিটার কিউব মানে কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে। ফিট কিউব যদি মানে কিউব মানে কি? ঘন। ঘন মানে তিনটা জিনিস থাকবে, একটা দৈর্ঘ্য থাকবে, একটা প্রস্থ থাকবে, একটা উচ্চতা থাকবে। যদি উচ্চতা না থাকে তাহলে পুরুত্ব থাকবে। যদি তাহলে পুরুত্ব যদি তিনটা জিনিস থাকে তাহলে এটাকে মিটার কিউব হবে। তো মিটার কিউবের আরেকটা নাম আছে, এটা একটা হচ্ছে কিউবিক মিটার। কিউবিক মিটার এটাকে বলা হয় মিটার কিউব অথবা কিউবিক মিটার। এই ফিট কিউবের আরও দুইটা নাম আছে, একটা হচ্ছে কিউবিক ফিট, একটা হচ্ছে কিউবিক ফিট। আর একটা নাম আছে যেটা গ্রামে গঞ্জে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তুমি সবার মুখে মুখে শুনবা, হ্যাঁ, ওই নামটা সিএফটি। নামটা হচ্ছে সিএফটি। যদিও এটা সিএফটি, কিন্তু গ্রামের মানুষজন বা মিস্ত্রির মুখে তুমি শুনে থাকবা যেটা সেফটি বলা হয়। আসলে এই জিনিসটা সেফটি না, জিনিসটা হচ্ছে সিএফটি। এই সিএফটি মানে হচ্ছে কিউবিক ফিট। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে কাজের পরিমাণটা ভালোভাবে মনে রাখবা যে এটা হিসাব করতে হবে আয়তনে। আয়তনে হিসাব করতে হলে তিনটা জিনিস লাগবে, একটা দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, আর একটা হচ্ছে উচ্চতা লাগবে। তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার পর তুমি হয় মিটার কিউবে কাজের পরিমাণ বের করবা, আর তুমি না হয় ফিট কিউবে কাজের পরিমাণ বের করবা। আর একটা জিনিস জেনে রাখা ভালো, ম্যাক্সিমাম কাজের পরিমাণ মিটার কিউবে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম কাজের পরিমাণ মিটার কিউবে হবে। তাহলে আমরা কাজের পরিমাণটা এখান থেকে বুঝে ফেলছি। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি 1 নম্বর টপিক শেষ। মোটামুটি 1 নম্বর টপিক আমরা শেষ করে ফেলছি। এবার আমরা আসি 2 নম্বর টপিক, পার্থক্য। এই দুইটা জিনিসের মধ্যে একটা মধুর পার্থক্য আছে। মধুর পার্থক্য জাস্ট একটা জিনিস মনে রাখবা, ধরো এটা একটা এস্টিমেট, এটা হচ্ছে কস্টিং। এই দুটোর মধ্যে একটা মধুর পার্থক্য আছে। 2 নম্বর পার্থক্যটা বলি। একটা হচ্ছে সম্ভাব্য ব্যয়, আর একটা হচ্ছে প্রকৃত ব্যয়। তাহলে এই পার্থক্যগুলো কিন্তু আমরা সংজ্ঞা থেকেই বুঝে ফেলছি যে আসলে সম্ভাব্য ব্যয় কোনটা, প্রকৃত ব্যয় কোনটা। তো আরও দুইটা পার্থক্য লেখা যায়, একটা হচ্ছে 1 নম্বর, একটা হচ্ছে 3 নম্বর। খুবই সহজ, এখানে দিবা সংজ্ঞা, আর এখানে কি দিবা, এটা পূর্বে হিসাব করা হয়, আর একটা হচ্ছে পরে হিসাব করা হয়। তো এটাই হচ্ছে এস্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ের মধ্যে মোটামুটি পার্থক্য। আশা করি বোঝা গেছে। আমি জানি এই জিনিসগুলো তোমরা অনেকেই জানো, কিন্তু যারা জানো তারা বিরক্ত হবে না। আমি তাদের জন্যই ক্লাসটা করাচ্ছি যারা একেবারেই জানে না, জিরো থেকে এই জিনিসটা জানতে হবে, তাহলে তুমি এই জিনিসটাকে নিজের মধ্যে ধারণ করতে পারবা। তাহলে আমরা পার্থক্য বুঝে ফেলছি। 2 নম্বর টপিক আমাদের খতম। এবার আমরা 3 নম্বর টপিকে আসি, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক, উদ্দেশ্য। কি কি উদ্দেশ্যে আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং পড়ব? এখানে 4টা উদ্দেশ্য আছে। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে ওই যে এস্টিমেটের সংজ্ঞা, কাজ শুরুর পূর্বে ব্যয় জানা। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে বাজেট তৈরি। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে টেন্ডার। তোমরা অনেকেই এই শব্দটা শুনে থাকবা, টেন্ডার বা দরপত্র, এটা নতুন। আহ্বান, টেন্ডার বা দরপত্র আহ্বান। আর 4 নম্বর টপিকটা হচ্ছে মালিক বা ঠিকাদারের আর্থিক পরিকল্পনা।
মালিক বা ঠিকাদারের আর্থিক পরিকল্পনা। তাহলে এই উদ্দেশ্য আমরা এস্টিমেট জিনিসটা কেন করব? উদ্দেশ্য হচ্ছে চারটা। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে কাজ শুরুর পূর্বে একটা আমরা সম্ভাব্য ব্যয় জানবো। দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে বাজেট তৈরি করব। তো এক এবং দুই, এই দুইটা উদ্দেশ্যের মধ্যে একটা সরাসরি সম্পর্ক আছে। আর দরপত্র আহ্বান করা, মালিক বা ঠিকাদারের আর্থিক পরিকল্পনা, এই প্রত্যেকটা উদ্দেশ্য একটার সাথে একটা কানেক্টেড। তার মধ্যে এক এবং দুই সরাসরি কানেক্টেড। তো আমরা একটা একটা করে বোঝা শুরু করি। দেখো, তো কাজ শুরুর পূর্বে ব্যয় জানা, এই জিনিসটা আমরা বুঝবো। ধরো তুমি একটা বাড়ি করবা, কয়তলা বাড়ি করবা? ধরো 2 তলা বাড়ি করবা। 2 তলা বাড়ি করবা, তোমার টাকা আছে 2 লাখ। তোমার কাছে টাকা আছে কত? 2 লাখ টাকা। তো তুমি যদি 2 তলা বাড়ি করতে, তুমি জানো না আসলে 2 তলা বাড়ি করতে কত লক্ষ টাকা বা কত টাকা লাগে। তোমার কাছে টাকা আছে 2 লাখ, তুমি কি করবা? 2 তলা বাড়ি করবা। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। তুমি কি করছো? মিস্ত্রিকে ডাক দিছো, লেবারকে ডাক দিছো, কন্ট্রাক্টর বা ঠিকাদারকে ডাক দিছো, ডাক দিয়ে বলছো ঠিক আছে তোমরা 2 তলা বাড়ির কাজ শুরু করে দাও, আমি টাকা তোমাদের দিয়ে দিব। এখন কাজ তো ওরা তোমার কথা মতো শুরু করে দিছে। এখন কি হয়েছে? ধরো এরকম তোমরা অবশ্যই দেখে থাকবা বিল্ডিংয়ের অংশ, সাব স্ট্রাকচার, সুপার স্ট্রাকচার। সাব স্ট্রাকচারে মোটামুটি 4টা অংশ থাকে। হ্যাঁ, তারপর থাকে ধরো কলাম। তো কি কি থাকে? ফাউন্ডেশন বেস থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে ফাউন্ডেশন ফুটিং থাকে, তারপর হচ্ছে গ্রেড বিম থাকে, তারপর হচ্ছে শর্ট কলাম থাকে। তো 4টা অংশ থাকে। তো তোমার 2 লক্ষ টাকা দেখা গেল ওই যে 2 তলা বাড়ি করবে, 12টা, মোট 12টা ফাউন্ডেশন করা লাগবে। তো 12টা ফাউন্ডেশনের মধ্যে তুমি 6টা ফাউন্ডেশন করছো, তোমার 2 লক্ষ টাকা গেয়া। ব্যাপারটা কেমন একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি। ক্রিকেট খেলা বোঝো সবাই? ক্রিকেট খেলা বোঝোই তো। আচ্ছা ধরো তুমি একটা ওপেনিং ব্যাটসম্যান, তুমি কি করছো? তুমি ব্যাট করতে গেছো, ওপেনিং নামছো, তোমার অপোনেন্ট বলার হচ্ছে মিচেল স্টার্ক। এখন মিচেল স্টার্ক কে, কি জিনিস, এটা তুমি জানো না। না জেনে তুমি ব্যাট করতে গেছো, খুবই তুমি উৎসাহী, হ্যাঁ, খুবই আগ্রহ নিয়ে তুমি ওখানে ব্যাট করতেছো। মিচেল স্টার্ক আসলো, দৌড়ে এসে প্রথম বল করলো, তুমি প্রথম বলে ছক্কা মেরে দিছো, মানে 6 মারছো কারে? মিচেল স্টার্কে। তুমি তো মিচেল স্টার্ককে চেনো না। মিচেল স্টার্ক করছে কি জানো? ও আবার পরের বলটা তোমাকে এমন একটা কুইক বাউন্সার মারছে, সরাসরি হেডশট, মাথায় লাগছে। ব্যাটসম্যান এখন তুমি, তুমি কি করলা? মাথায় লাগে একদম পড়ে গেছো, ফ্ল্যাট হয়ে গেছো, রিটায়ার হার্ট হয়ে ড্রেসিং রুমের পথে তুমি হাঁটা শুরু করলা। তুমি আর ব্যাটিং করতে পারলা না। এখন কি করতে হবে? 50 ওভারের একটা ওয়ানডে ম্যাচ তোমাকে ওই ড্রেসিং রুমে বৈশা বৈশা দেখতে হবে, যতক্ষণ পর্যন্ত তুমি সুস্থ হবা, যতক্ষণ পর্যন্ত তোমার ওই এবিলিটিটা এখন তৈরি হবে না আবার ক্রিজে নামার মতো, ততক্ষণ পর্যন্ত তুমি ড্রেসিং রুমে থাকবা। তো এই জিনিসটা হচ্ছে ঠিক ততটুকুই। তুমি জানো না হিসাব কত, কিন্তু তুমি মাঠে নামে গেছো বিল্ডিং করার জন্য। দেখা যাচ্ছে ওই যে বিল্ডিংয়ের সাব স্ট্রাকচার এখনো শেষ হয় নাই, তোমার টাকা শেষ। তো এই সমস্যা যেন না হয়, তুমি যদি এরকম করতে যে মিচেল স্ট্রাককে ভালো করে পড়াশোনা করে যাইতাও কীরকম বলার, তাহলে তুমি অবশ্যই ওকে স্লো খেলতা বা বিভিন্ন পরিকল্পনা অনুযায়ী খেলতা, তাহলে তুমি আর ওই তাড়াতাড়ি হেডশট খেয়ে ড্রেসিং রুমে যাইতা না, লং টাইম খেলতে পারতা। তো বিষয়টা হচ্ছে কোনো কাজ শুরুর পূর্বে ব্যয় জানতে হবে। ব্যয় জানতে হলে এস্টিমেট করতে হবে, 1 নম্বর উদ্দেশ্য। যদি ব্যয় না জানি তাহলে ওই যে হেডশট খেয়ে ড্রেসিং রুমে যা পড়ে থাকতে হবে। বাড়ি করছি, বাড়ির কাজ শুরু করছি, 15 দিন কাজ চলছে, ফাউন্ডেশন হয়েছে 4-5টা, টাকা শেষ, এখন বসে আছি। যতদিন টাকা হয় নাই ততদিন হচ্ছে আমার বাড়ির কাজ আর আমি শুরু করতে পারবো না। তো না জানলে এই সমস্যাটা হবে। তাই কি করতে হবে? কাজ শুরু করার পূর্বে আমাকে অবশ্যই জানতে হবে কাজের ব্যয়টা কত কত প্রকার হইতে পারে। ধরো আচ্ছা, এবার আসি 2 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে বাজেট তৈরি। আমি বলছি না এটার সাথে প্রথম উদ্দেশ্য সরাসরি সম্পর্কিত। কেমনে সরাসরি সম্পর্কিত? তো যদি তুমি কি করতা, 2 তলা বাড়ি করতে কত টাকা লাগে? 2 তলা বাড়ি করতে ধরো 20 লক্ষ হয়েছে, মেবি হয়েছে। 2 তলা বাড়ি করতে ধরো 20 লক্ষ টাকা লাগে। তুমি যদি এটা জানতা, তোমার কাছে টাকা ছিল কত? আচ্ছা ধরো এবার 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকা আছে, কিন্তু 2 তলা বাড়ি করতে কত টাকা লাগে? 20 লাখ টাকা লাগে। তুমি এখন কি করবা জানো? মানে তুমি অটোমেটিক্যালি করবা যে আসলে আমার 20 লাখ টাকা না হলে তো আমি বাড়ির কাজ শুরু করব না। তাহলে কি করতে হবে? এই 20 লাখ টাকা আমার বাজেট নিতে হবে। তো 20 লাখ টাকা বাজেট নিতে হবে। তোমার কাছে আছে কত লাখ? 10 লাখ। 8-10 লাখ কি করতে হবে? হয় লোন নিতে হবে, হয় কারো কাছে ধার করতে হবে। হ্যাঁ, যে কোনোভাবে তোমাকে ওই 20 লাখ টাকা ম্যানেজ করতে হবে। ওই যে 20 লাখ টাকা তুমি ম্যানেজ করবা, ওই 20 লাখ টাকাটাই হচ্ছে তোমার বাজেট। তো এইভাবে
ওই ব্যয় জানার পর তুমি আসলে বাজেটটা তৈরি করতে পারবা। তো এটাই হচ্ছে আমাদের বাজেট তৈরি করতে হবে, এই জন্য আমাদের এস্টিমেট করতে হয়। তো এটা আর একটা উদ্দেশ্য। এবার আমরা আসি 3 নম্বর উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্য কি ছিল? 3 নম্বর উদ্দেশ্য ছিল টেন্ডার বা দরপত্র। টেন্ডার টেন্ডার বা দরপত্র, এটা একটা ডিফারেন্ট আলোচনা। হ্যাঁ, এটা তোমরা একটা শর্ট ভিডিওর মাধ্যমে খুবই বিস্তারিত জানতে পারবা। এটা আজকে আর না বলি, শুধু এতটুকুই বলে রাখি, টেন্ডার বা দরপত্র আহ্বান কোনটা? ধরো তুমি 20 লাখ টাকা তোমার বাজেট শেষ, তুমি কি করছো? এলাকার একটা কন্ট্রাক্টর ঠিকাদারে দাঁড় করাই দিছো, হ্যাঁ, ওকে ডাইকা নিয়ে আসছো, ডাইকা নিয়ে আইসা তুমি হচ্ছে ওরে বলছো যে ঠিক আছে, আমি 2 তলা বাড়ি করব, আমার বাজেট আছে 20 লক্ষ টাকা। এখন জাস্ট একজনকে ডাকো না, তুমি 4-5জন কন্ট্রাক্টরকে ডাকছো, তোমার বাজেট হচ্ছে 20 লাখ টাকা, আলাদা আলাদাভাবে ডাকছো। আচ্ছা, তুমি বলো কত টাকার মধ্যে করে দিবা, তুমি বলো কত টাকার মধ্যে করে দিবা, তুমি বলো কত টাকার মধ্যে করে দিবা। এখন যে তোমাকে সবচেয়ে কম টাকার মধ্যে বাড়িটা করে দিবে, সবাই এক একটা করে দর দিবে। ধরো কেউ দিল 18 লাখ, কেউ দিল 19 লাখ, কেউ দিল কেউ দিল 20 লাখে দিল, হ্যাঁ, কেউ দিল আবার 17.5 লাখ। ধরো তুমি 4জনকে ডাকছো, 4জন 4 রকম দর দিচ্ছে যে আমি আপনার বাড়ি কমপ্লিট করে দিব। কেউ বলছে আমাকে 17.5 লাখ টাকা দিবেন, কেউ বলছে 20 লাখ টাকাই লাগবে, কেউ 19 বলছে, কেউ 18 বলছে। এখন তুমি যেটা কি করবা, তুমি হচ্ছে যে সবচেয়ে কম দাম দিছে তারে হচ্ছে তুমি বাড়ির কাজটা দিবা। ঠিক আছে, এটা হচ্ছে টেন্ডার। তুমি তাদেরকে আহ্বান করলো যে আমার বাড়ির কাজ করে দাও, তারা আগ্রহী হয়ে তোমাকে এই দামগুলা বললো। এটা জাস্ট নর্মাল একটা বিষয় বলে রাখলাম, কিন্তু এটার বিস্তারিত তোমরা একটা শর্ট ভিডিওর মাধ্যমে পেয়ে যাবা। এবার আসি চতুর্থ ধাপ, মানে আমাদের চতুর্থ উদ্দেশ্য হচ্ছে মালিক মালিক বা ঠিকাদার ঠিকাদারের আর্থিক পরিকল্পনা। মালিক বা ঠিকাদারের আর্থিক পরিকল্পনা। আর্থিক পরিকল্পনা ওই যে 1-2-এর সাথে এটা সম্পর্কিত। কেমনে সম্পর্কিত? ধরো তোমার কাছে 20 লাখ টাকা আছে, তুমি তো একবার একটা ঠিকাদারকে 20 লাখ টাকা দিবা না, বা তোমার কাছে একবারে তো 20 লাখ টাকা হাতে থাকবে না। তো তোমাকে কি করতে হবে? ধরো তুমি বেজের কাজ শেষ হয়েছে, ঠিকাদারকে 2 লাখ টাকা দিলা। তারপর কলামের কাজ শেষ হয়েছে, তুমি ঠিকাদারকে আর 2 লাখ টাকা দিলা। এমনি এমনি আস্তে আস্তে কখন কোন সময় কত টাকা দিবা এবং সেই টাকাটা তুমি কিভাবে দিবা, হ্যাঁ, কোথা থেকে ম্যানেজ করবা, এটা হচ্ছে মালিকের আর্থিক পরিকল্পনা, সবাই জানে। আর ঠিকাদারের আর্থিক পরিকল্পনা হচ্ছে ও কিভাবে তোমার কাছ থেকে কাজ করে টাকা নিবে, কোন সময় কত টাকা নিবে, ওর যে লেবারগুলা মিস্ত্রিগুলা চালাবে ওদেরকেও কিভাবে পেমেন্ট করবে, হ্যাঁ, এবং এর হচ্ছে ওই কাজটা করে কত টাকা লাভ হবে, এইসব কিছু হিসাব করাই হচ্ছে ঠিকাদারের আর্থিক পরিকল্পনা। তো মোটামুটি আমরা 4টা উদ্দেশ্য জেনে ফেলছি। হ্যাঁ, তো আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক ছিল এস্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ের উদ্দেশ্য। এখানে 4টা উদ্দেশ্য থাকে, এই 4টা উদ্দেশ্য আমরা ভালো করে বুঝে ফেলছি। যদি বুঝে না থাকো তাহলে ভিডিওটা একটু পিছনে ব্যাক করে দাও, ব্যাক করে আবার দেখো যে কোথায় কি বলা হলো এবং সরাসরি খাতায় নোট করো। আচ্ছা, আবার বিরক্ত হওয়া যাবে না। এখানে কন্টেন্ট, এটা মনে করো ক্লাস না, এটা একটা কন্টেন্ট। এখানে তথ্য থাকবে 50% এবং ক্লাসে আজাইরা গল্প হবে 50%, এটা মেনে নিতে হবে। আচ্ছা, এবার আমরা আসি প্রকারভেদ। 4 নম্বর টপিকস আমরা পড়বো প্রকারভেদ। তো এস্টিমেট মূলত 2 প্রকার। এস্টিমেট মূলত কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার হচ্ছে প্রকৌশল কাজ, বা নির্মাণ কাজ। জন্য আর এক প্রকার হচ্ছে পরিসংখ্যানের জন্য। আরেক প্রকার হচ্ছে পরিসংখ্যানের জন্য। তো আমরা এখন কি করব, কোনটা করব? আমরা অবশ্যই প্রকৌশল কাজ এবং নির্মাণ কাজের জন্য যে এস্টিমেটটা করা হয় আমরা সেই এস্টিমেটটাই পড়ব। আমরা আপাতত এটা একটু কাট করে দিলাম পরিসংখ্যানের জন্য। এটা আপাতত আমাদের কাজ না। এই পরিসংখ্যানের যেটা এস্টিমেট করা হয় সেটা হচ্ছে পয়েন্ট এস্টিমেট, POINT, পয়েন্ট এস্টিমেট। এটার একটা আলাদা আলোচনা আছে, এটা একটা আলাদা ব্যাখ্যা আছে। তো আমরা জাস্ট এটা পড়ারই দরকার নেই, আমার এটা আমরা স্কিপ করলাম। যদি প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাবা, আমরা একটা শর্ট ভিডিওর মাধ্যমে এই জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমরা এটা আসলে কাট করে দিলাম। প্রকৌশল কাজ এবং নির্মাণ কাজের জন্য যে এস্টিমেট, এটা মূলত 2 প্রকার।
একটা হচ্ছে প্রাথমিক এস্টিমেট। এই প্রাথমিক এস্টিমেটকে বলা হয় প্রারম্ভিক এস্টিমেট, এই এস্টিমেটকে বলা হয় আনুমানিক এস্টিমেট, এই এস্টিমেটকে তোমার একদম সম্ভাব্য এস্টিমেট বলা হয় প্রাথমিক এস্টিমেট। আর একটা এস্টিমেট হচ্ছে বিস্তারিত এস্টিমেট, আরেকটা হচ্ছে বিস্তারিত এস্টিমেট। তাহলে মূলত কয় প্রকার নির্মাণ কাজের জন্য এস্টিমেট কত প্রকার হয়? একটা প্রাথমিক এস্টিমেট, একটা হচ্ছে বিস্তারিত এস্টিমেট। তো প্রাথমিক এস্টিমেটটা কি আসলে? প্রাথমিক এস্টিমেটটা এরকম, ধরো তোমার বাড়ির পাশের এক চাচা তোমার আইসা জিজ্ঞেস করতেছে, বাবা তুমি তো এই লাইনে পড়াশোনা করতেছো, তো বাবা দেখো তো আমি একটা ডুপ্লেক্স বাড়ি করব, আমি একটা ডুপ্লেক্স বাড়ি করব, তো বাবা বলো তো একটু এই ডুপ্লেক্স বাড়ি করতে কত টাকা খরচ হইতে পারে? তো তুমি তো আসলে এই লাইনে পড়ছো, আচ্ছা ধরো তোমার এই ডুপ্লেক্স বাড়ি সম্পর্কে একটা মানে মিনিমাম একটা ধারণা আছে বা এই হিসেবটা তুমি জানো। তো তুমি তোমার চাচারে বললা, চাচা তো আসলে একটা ডুপ্লেক্স বাড়ি করতে তো মোটামুটি 1600 স্কোয়ার ফিট জমি লাগে, মোটামুটি 1600 স্কোয়ার ফিট জায়গা লাগে। তো এখানে প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি 12,000 টাকা করে বা 10 থেকে 12,000 টাকা করে খরচ করেন বা খরচ হয়, তাহলে মোটামুটি 1,90,00,000, হ্যাঁ 1,90,00,000 বা আনুমানিক তুমি বললা যে চাচা আপনার একটা ডুপ্লেক্স বাড়ি করতে 2 crore টাকা লাগবে। 2 crore মানে কি 2 কোটি টাকা লাগবে। তো এই জিনিসটা তুমি যেটা বললা যে তোমার চাচারে যে এই যে তোমার একটা ডুপ্লেক্স বাড়ি করতে 2 কোটি টাকা লাগবে, এটাই হচ্ছে একটা প্রাথমিক এস্টিমেট বা এটাই হচ্ছে প্রারম্ভিক বা আনুমানিক এস্টিমেট। বোঝা গেছে? এবার আসি বিস্তারিত এস্টিমেট। বিস্তারিত এস্টিমেটটা কি? এখানে তোমার সব থাকবে। তুমি তো আন্দাজি বললা যে 2 কোটি টাকা লাগবে, কিন্তু কোথায় কত টাকা লাগবে? বিল্ডিং এর কয়টা অংশ? মূলত দুইটা অংশ, একটা সাব স্ট্রাকচার, একটা সুপার স্ট্রাকচার। সাব স্ট্রাকচারে কত টাকা লাগবে? ধরো তুমি বললা যে চাচা সাব স্ট্রাকচারে 50 লাখ লাগবে, এইবার বিস্তারিত এস্টিমেটে চলে আসতেছে। তো সাব স্ট্রাকচারে কিছু টাকা লাগবে। সাব স্ট্রাকচারে আবার কয়টা অংশ? 4টা অংশ, মানে মিনিমাম 4টা অংশ। এই 4টা অংশের আবার প্রত্যেকটা অংশের আলাদা আলাদা এস্টিমেট করে দেখাতে হবে যে এই যে বেজে এত টাকা, ফাউন্ডেশন তোমার হচ্ছে গ্রেড বিমে এত টাকা, শর্ট কলমে এত টাকা, ফুটিংয়ে এত টাকা। প্রত্যেকটা জিনিসের আবার সুপার স্ট্রাকচার আছে। তো সুপার স্ট্রাকচারের আবার যে অংশগুলো আছে প্রত্যেকটা অংশের জন্য কত টাকা করে খরচ হবে, প্লাস রড আছে, সিমেন্ট আছে, ইট আছে, বালু আছে, প্রত্যেকটা জিনিসের জন্য মিস্ত্রি খরচ আছে, প্রত্যেকটা জিনিসের জন্য কত টাকা খরচ হবে, সমস্ত জিনিস দেওয়া থাকে এই বিস্তারিত এস্টিমেটে। আরও কিছু প্রকারভেদ আছে যেগুলো আমরা বলতেছি, এখানে প্রয়োজন অনুযায়ী বিভিন্নভাবে এস্টিমেট করা যায়। তো মূলত 2 প্রকার, আরও কিছু প্রকারভেদ আছে, যেমন একক দর ভিত্তিক এস্টিমেট, একক দর। তারপর একটা আছে ধরো প্লিন্থ এরিয়া এস্টিমেট। তারপর ধরো আরও এরকম এস্টিমেট আছে, যেমন হচ্ছে সংশোধিত এস্টিমেট। তো এরকম আরও অনুপূরক এস্টিমেট আছে, পরিমাপক এস্টিমেট আছে। তো মোটামুটি তোমরা এই কয়েকটা মনে রাখবা, অনুপূরক, পরিমাপক, তাহলে হয়ে যাবে। তাহলে একক দর ভিত্তিক এস্টিমেট কোনটা ভাইয়া? একক দর ভিত্তিক এস্টিমেট কোনটা? ওই যে একক দর, একটু আগে বললাম রড, সিমেন্ট, বালু, প্রত্যেকটার একক মান তোমাকে এককভাবে এস্টিমেট করে দিতে হবে। রডের জন্য কত টাকা খরচ হবে, কতটুকু রড লাগবে, বালুর জন্য কত টাকা খরচ হবে, কত টাকা খরচ হবে, কতটুকু বালু লাগবে, এরভাবে ইট আছে, সিমেন্ট আছে, প্রত্যেকটা জিনিসের একক একটা জিনিস ধরে ধরে তুমি যে এস্টিমেটটা করবা, এটা হচ্ছে একক দর ভিত্তিক এস্টিমেট। আচ্ছা 2 নম্বরে যে বিষয়টা প্লিন্থ এরিয়া এস্টিমেট। প্লিন্থ এরিয়া কোনটা? তোমরা অবশ্যই আবারও ওই বিল্ডিং এর অংশে আসতে হচ্ছে 2টা অংশ, একটা সাব স্ট্রাকচার, একটা হচ্ছে সুপার স্ট্রাকচার। তো সুপার স্ট্রাকচারের প্রথম যে অংশটা হচ্ছে এটা হচ্ছে প্লিন্থ লেভেল। তো প্লিন্থ লেভেলটা কি? ধরো তুমি যে মেঝেতে দাঁড়ায় আসো, আমরা যে সচরাচর যে মেঝের ওপর বাস করি, আমরা দাঁড়ায় থাকি, আমাদের খাট থাকে, টেবিল থাকে, এটা হচ্ছে প্লিন্থ। তো একটা প্লিন্থ এরিয়া, পুরো বিল্ডিং এর প্লিন্থের কি করতে হবে? এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। প্লিন্থ এরিয়া এস্টিমেট। তো এই ক্ষেত্রফল, এই প্লিন্থের মানে পুরা বাড়িটা, ধরো তোমার এতটুকু জমির মধ্যে বাড়িটা করছো, ধরো এটাই তোমার জমি, এটা তুমি ক্ষেত্রফল বের করবা। ক্ষেত্রফল বের করে একক ক্ষেত্রফলে, ধরো এটা মিটার যদি করো, এইটা 1 মিটার স্কোয়ার, এটা যদি 1 মিটার স্কোয়ার হয়, এই একক ক্ষেত্রফলে কত টাকা খরচ হবে, এটা তুমি পুরোটাই যদি 100 মিটার স্কোয়ার হয়, তাহলে তুমি যে হিসাবটা বের করতে পারবা, সেটা হচ্ছে তোমার প্লিন্থ এরিয়া এস্টিমেট। এভাবে প্লিন্থ এরিয়া এস্টিমেট করা হয়। আরেকটা এখানে কি লিখছি আমি? সংশোধিত এস্টিমেট। তো সংশোধিত এস্টিমেটটা কখন হয়? যখন আমরা এস্টিমেট করি আকস্মিক কিছু বিষয় আমাদের প্রজেক্টগুলোতে বা বিল্ডিং নির্মাণে কাজ করে। হঠাৎ ধরো যে তোমার
তুমি সিমেন্ট 100 বস্তা এনে একটা রুমে রাখছো, ধরো মাটিতে রাখছো, তো কি হঠাৎ বৃষ্টি হয়ে সিমেন্ট 50 বস্তা ডুবে গেছে। তো ডুবে যাওয়ার কারণে একটা খরচ বেড়ে গেছে। তো ওই খরচ তোমার যে আগের এস্টিমেট, তাহলে ওই এস্টিমেটটা তোমাকে সংশোধন করতে হবে। ওই এস্টিমেটটা এখন চেঞ্জ হচ্ছে, 50 বস্তা সিমেন্ট বেশি লাগতেছে। তো ওইটা মানে ওইটা যখন তুমি চেঞ্জ করবা তখন তো ওইটা তুমি সংশোধন করলা, তো ওইটাকে বলা হয় সংশোধিত এস্টিমেট। তো আমরা মোটামুটি এস্টিমেটের প্রকারভেদ সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছি। হ্যাঁ, তো তাহলে আমরা কি কি পড়লাম? আমরা সংজ্ঞা পড়লাম, আমরা পার্থক্য পড়লাম, আমরা উদ্দেশ্য পড়লাম, আমরা প্রকারভেদ পড়লাম। আবারও বলতেছি, যারা এই বিষয়গুলো জানো তারা বিরক্ত হবে না, যারা জানে না একদম জিরো লেভেলে আছে তাদের জন্য মূলত এই ক্লাসটা। আচ্ছা, তো এখন আমি বলছিলাম যে ভাইয়া তোমাকে এই যে 5 নাম্বার টপিকটা যখন পড়াবো তখন আসলে বুঝতে পারবা আমরা এত কিছু কেন করতেছি, মজা এখন পাবা। আমি বলছি শেষ পর্যন্ত করতে হবে। তো যারা এখন শেষ পর্যন্ত ক্লাসটা করতেছো তাদের জন্য বলতেছি এইটার মজা তোমরা এখন বুঝতে পারবা। হ্যাঁ, এইটার মজা এখন বুঝতে পারবা। তাহলে এই জিনিসগুলো আমি মিশাই দিলাম, এই জিনিসগুলো মিশাই দিলাম। আচ্ছা, 14 ফেব্রুয়ারি 13 ফেব্রুয়ারি সব মিশাই দিলাম, আমাকে আর এখন এগুলা লাগবে না। শেষে একটা জিনিস মনে রাখবা, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। হ্যাঁ, এটা একটা বিষয় আছে, তো ওটা আমি ক্লাস শেষে বলে দেব। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা, এটা আমরা এখন ব্যাখ্যা করব। তো কি টপিক আমরা দেখবো, যেটা কিভাবে বাস্তব জীবনে আমাদের কাজে লাগে। তোমাদের ওই চাচার কথা মনে আছে, যে চাচা তোমাকে এসে বলছিল যে ডুপ্লেক্স বাড়ি বাবা একটা করব, কত টাকা লাগতে পারে। এবার একই চাচা তোমাকে আসলো, এসে বললো দেখো তো এই প্রশ্নটা তোমরা এর আগে ফেস করছো কিনা, যদি না করে থাকো তাহলে ভবিষ্যতে করবা, এটা লিখে নাও। হ্যাঁ, তো চাচা বললো যে বাবা আমার তো ওই যে বাড়িটার একটু সমস্যা, তো ওই বাড়ির গরু ছাগল যে কোনো কুকুর শিয়াল ওই বাড়িতে হঠাৎ করে ঢুকে পড়ে, তাহলে কি করতে হবে, একটা বাউন্ডারি ওয়াল দিতে চাই। তো বাউন্ডারি ওয়াল দিবা, তাহলে এরকম একটা বাউন্ডারি ওয়াল হবে, বা এই দিক যদি বাড়ি থাকে 3 দিকে একটা বাউন্ডারি ওয়াল হবে। তো 3 দিকে যদি বাউন্ডারি ওয়াল হয়, তোমার চাচা বললো যে বাবা এই ওয়ালটা করতে কতগুলো ইট সিমেন্ট বালু লাগবে তুমি একটু বলো তো। এর আগে কি করতো তোমার চাচা বলো তো? এর আগে গ্রামের একটা মিস্ত্রিকে ধরে নিয়ে আসতো, ধরে নিয়ে এসা তোমার চাচা কি করতো, তোমার চাচা ওই মিস্ত্রিরে বলতো, বলতো এই যে আমি এই বাউন্ডারি ওয়ালটা করব, কতটুকু খরচ হবে বা কতটুকু ইট লাগবে। তো মিস্ত্রি আন্দাজ একটা বলে দিত, ধরো হিসাব দিছে 500টা ইট, দেখা গেছে যে ইট লাগতেছে 1000, সিমেন্টের হিসাব দিয়েছে 10 বস্তা, হ্যাঁ, আর সিমেন্ট লাগতেছে 50 বা 30 বস্তা। এরকম হয় কি না তোমরা অবশ্যই ফেস করছো এই সমস্যাটা, বা তোমাদের বাপচাচারা এই সমস্যাটা ফেস করছে, যে আসলে মিস্ত্রির দ্বারা আসলে হিসাবটা যদি করে নেওয়া হয় তাহলে কি পরিমাণ সমস্যায় পড়তে হয়। মিস্ত্রি যদি আমার হিসাব দেয় এখানে 20,000 টাকা খরচ হবে, তাহলে দেখা গেল আমার 50,000 টাকা খরচ হয়ে বসে আছে। খুবই খারাপ একটা বিষয় এটা। তো এখন তোমার চাচা জান তুমি এখানে পড়াশোনা করো, ওই লাইনে আসো, তো তুমি অবশ্যই বিষয়টা জানবা। তোমারে বললো যে বাবা দেখো তো একটা বাউন্ডারি ওয়াল দিতে কতটুকু ইট লাগবে, কতটুকু সিমেন্ট লাগবে, কতটুকু বালি লাগবে। এখন তুমি যদি ওই যে বোকার মতো ওইখানে দাঁড়ায় থাকো যে চাচা আমি তো জানি না কতটুকু লাগবে, তাহলে তোমার এই পড়াশোনা করার মানে কি? তুমি যদি এখন উত্তর দিতে পারো যে চাচা আপনার এখানে এতগুলো ইট লাগবে, এতগুলো সিমেন্ট লাগবে, এতগুলো বালি লাগবে, আর এতগুলো মিস্ত্রি খরচ লাগবে, এত এত টাকার মধ্যে হবে, তুমি যখন বলতে পারবা তখন তোমাকে কেমন লাগবে? তো সেই অনুভূতিটা তোমাকে দেওয়ার জন্য আমি এই জিনিসটা তোমাদের শেখাবো। ধরো তোমার চাচা বললো বাবা একটা আমি ওয়াল করব, তো তুমি তো আন্দাজে একটা বাউন্ডারি ওয়াল করবা না, তুমি তোমার চাচার কি বলবা, চাচা এই ওয়ালটা যে করবেন কতটুকু লম্বা ওয়াল করবেন? তোমার চাচা বললো যে বাবা এদিকে ধরো 5 মিটার, এদিকে ধরো 10 মিটার, এদিকে 5 মিটার, ঠিক আছে? তো এর 5 মিটার, চাচা লম্বা তো বুঝলাম, তো সবগুলো লম্বা তুমি কি করবা, যোগ করে দিবা, 10 যোগ 5 যোগ 5 কত হয়, 20 মিটার। তুমি এটা হচ্ছে যোগ করে দিয়ে 20 মিটার পাইছো। তো তারপর তুমি কি করবা, তোমার চাচারে কি করবা যে চাচা ঠিক আছে বুঝলাম লম্বা এত হবে, তো কতটুকু হাইট দিবেন, উচ্চতা কতটুকু দিবেন? তোমার চাচা বললো যে ধরো বাবা আমি কি করবো 7 ফিট দিব। আচ্ছা 7 ফিট বাদ দাও, মিটার যেহেতু করতেছি, তোমার চাচা বললো এটা ধরো এল, এটা ধরো হাইট। তোমার চাচা বললো বাবা আমি 2 মিটার হাইট দিব, 2 মিটার হাইট দিব। এখন এখানে কি আছে, তুমি দৈর্ঘ্য পাইছো, উচ্চতা পাইছো। এখন আমি তোমাকে বলছি ভাই একটু আগে বলছি কাজের পরিমাণ হিসাব করতে হলে তোমাকে কি লাগবে, আয়তন লাগবে। আয়তনে কয়টা জিনিস লাগে, 3টা জিনিস লাগে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, বা দৈর্ঘ্য এখানে উচ্চতা আছে, আরেকটা জিনিস লাগবে পুরুত্ব লাগবে। তো
তুমি কি আন্দাজে একটা ওয়াল করবা? অবশ্যই তুমি তোমার চাচারে জিজ্ঞেস করবা যে চাচা আপনি কতটুকু পুরুত্বে এই ওয়ালটা করতে চান, একটা বাউন্ডারি ওয়াল নর্মালি কতটুকু হয় তোমার এটা অবশ্যই জানা উচিত, তোমার ধারণা থাকা উচিত। যদি কেউ বেশি করতে চায় করতে পারে। তো নর্মালি একটা ওয়াল হয় 5 ইঞ্চি, ধরো পুরুত্ব থিকনেস হচ্ছে 5 ইঞ্চি। এবার তো বিপদে পড়ে গেছো যে চাচা আপনি তো বললেন লম্বা 20 মিটার, উচ্চতা 2 মিটার, পুরুত্ব বললেন 5 ইঞ্চি। এখন তুমি কি করবা? অবশ্যই এই 5 ইঞ্চিকে তোমার মিটারে পরিণত করতে হবে। এখন কিভাবে মিটারে পরিণত করবা দেখো, এই জন্য এই মিটারে যদি এই যে ইউনিট চেঞ্জগুলা 5 ইঞ্চি থেকে তুমি এটাকে মিটারে নিয়ে আসবা। কিভাবে মিটারে নিয়ে আসবা দেখো শেখাচ্ছি। তো ইউনিট চেঞ্জ তোমাকে ভালোভাবে বুঝতে হবে। তো তুমি 1 ইঞ্চি সমান কত মিটার এটা কি জানো? জানো না। দেখো কিভাবে বের করবা দেখাচ্ছি। তো 1 ইঞ্চি সমান তুমি যদি সেন্টিমিটারে হিসাব করো 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এখন তুমি তো জানো ভাইয়া 100 সেন্টিমিটার সমান 1 মিটার, ঠিক আছে? 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান 1/100, সরি এখানে 100 হবে। তাহলে 2.54 সেন্টিমিটার সমান কি হবে? 1 × 2.54 ডিভাইড বাই 100। খুবই সহজ। তাহলে এটা এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো 0.0254 মিটার। তো আসলে সরি, এখন 0.0254 কি আসছে? 1 ইঞ্চির কত মিটারে হয়? তাহলে 1 ইঞ্চি সমান কত মিটার? তাহলে 1 ইঞ্চি সমান কত হইল? 0.0254 মিটার। এখন তোমার কত ইঞ্চির কথা বলছে বাবা? দেখো তো এখানে বলছে 5 ইঞ্চি। তাহলে 0.0254 ইন্টু 5 কত হয় জানো? ক্যালকুলেশন করে দেখি। আমি জানি মুখস্থ, কিন্তু ক্যালকুলেশন করে দেখি। এটা হচ্ছে তোমার 0.127। এখন দেখো কত পাইছো? 5 ইঞ্চি গাঁথনি মানে কি কত মিটার? 0.127। এবার দেখো তো এটা ভাই এতগুলো ক্যালকুলেশন করা লাগবে না, কিছুই করা লাগবে না। জাস্ট একটা তোমার জিনিস মনে করায় দেই। সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বইটা অবশ্যই পড়ছো, ওখানে প্রথম অধ্যায় সম্ভবত ইট আছে। তো ইটের একটা মাপ পড়ছো না ভাইয়া? দেখো তো 2টা মাপ পড়ছো, একটা মশলা সহ আর একটা মশলা ছাড়া। তো এখানে গাঁথনি যেহেতু করবা মশলার প্রয়োজন আছে, তার মানে কোন ইটটা লাগবে? মশলা সহ লাগবে। তো মশলা সহ একটা ইটের মাপ তুমি পড়ছো, দেখো ভাইয়া 254 ইন্টু 127 ইন্টু 76। এই মানগুলো কি মিলিমিটারে পড়ছো? মানগুলো কি পড়ছো? মিলিমিটারে পড়ছো। আচ্ছা দেখো তো এই মানগুলো যদি মিলিমিটারে পড়ো তাহলে এই যে দেখো 0.127 মিটার। তাহলে 0.127 127 কোথায় আছে? এইখানে আছে। তো 127কে তুমি যদি মিলিমিটার মানে কি? মিলিমিটার মানে কি কও? 1000 মিলিমিটার সমান 1 মিটার। তো 127কে তুমি যদি 1000 দ্বারা ভাগ করো, 127কে যদি তুমি 1000 দ্বারা ভাগ করো তাহলে কি হয়? 0.127 হয়। এখন বুঝতে পারছো যে আসলে 5 ইঞ্চি গাঁথনি কোনটা? 5 ইঞ্চি গাঁথনি ধরো যে ইটের কোনটা কয়টা মাপ? একটা দৈর্ঘ্য প্রস্থ, ধরো এটা ইট, তাহলে এইটা যদি দৈর্ঘ্য হয়, এটা প্রস্থ, এটা হচ্ছে পুরুত্ব, এটা পুরুত্ব বা এটা পুরুত্ব। তাহলে গাঁথনি কোন দিক দিয়ে হবে দেখো তো? গাঁথনি অবশ্যই হবে 100। ধরো এইটা তাহলে দৈর্ঘ্য কত হয়? 254। প্রস্থ কত হয়? 127। তাহলে গাঁথনি হবে ওই যে 5 ইঞ্চি গাঁথনি মানে কি 0.127 মিটার। তাহলে বুঝতে পারছো কিভাবে আসে ইউনিট চেঞ্জ ভাইয়া, ভালো করে বুঝতে হবে। তো ইউনিট চেঞ্জ কিভাবে বুঝবা? শেষে একটা জিনিস ট্রিক্স দেখাই দেবো, তাহলে বুঝতে পারবা। তাহলে তুমি কি পাইলা এখানে? তাহলে তুমি 5 ইঞ্চি সমান কত পাইছো? 0.127। তাহলে এগুলো মিশাইলাম, তুমি কি পাইছো? দৈর্ঘ্য পাইছো, এল পাইছো 20 মিটার, তারপর বি পাইছো 2 মিটার, আর থিকনেস পাইছো 0.127
মিটার। তাহলে কি করবো, তোমাকে প্রথমে কাজের পরিমাণ বের করতে হবে। কাজের পরিমাণ কি, ধরো ডাব্লিউ ওয়ার্ক, তো এল ইন্টু বি ইন্টু টি, এল ইন্টু বি ইন্টু টি। আচ্ছা, তো এল ইন্টু বি ইন্টু টি, এল কত 20 ইন্টু 2 ইন্টু 0.127। তো আমরা হিসাবটা আপাতত করে ফেলি, 5.08। এগুলো আসলে মিশাই দিলেই হয়, কোনো সমস্যা নাই। এটাও মিশাই দেই, 5.08 মিটার কিউব। তো তুমি এখন কি পাইছো, কাজ পাইছো না? এই কাজ দিয়ে তোমাকে অঙ্ক করতে হবে। তো মিটার কিউব তো চলে আসছে, এখন কাজ কি? কাজ হচ্ছে, আচ্ছা দেখো তো একটু জিনিস তোমাদের বোঝাই। সে জিনিসটা হচ্ছে, তুমি তো এটা কি হিসাব করলা, কত ইট গাঁথুনি সহ না? তো গাঁথুনি সহ, গাঁথুনি করতে কি কি লাগে ভাইয়া? সিমেন্ট লাগে, আর সিমেন্ট লাগে, বালু লাগে, ইট লাগে। অবশ্যই তোমরা এটা দেখছো, সিমেন্ট লাগে, বালু লাগে, ইট লাগে। তো সিমেন্ট বালু ইট, তো সিমেন্ট বালু ইট, সিমেন্ট আর হচ্ছে বালু। তুমি কি করছো, এটা স্যান্ড, সিতে সিমেন্ট এসতে স্যান্ড। এটা তুমি তো ভেজাইছো, ভেজানোর পর মশলা হয়েছে, মশলার পর গাঁথুনি করছো, তাহলে সরাসরি গাঁথুনির কাজ পাইছো। এখন তুমি যদি গাঁথুনির কাজ যেহেতু এখানে সরাসরি পাইছো, তাহলে তোমাকে কি করতে হবে, ভেজা শুষ্ক আয়তন বের করতে হবে। মানে এটা তুমি ভেজা আয়তন পাইছো, এখন তোমাকে শুষ্ক আয়তন বের করতে হবে। তো শুষ্ক আয়তন আয়তন তুমি যদি বের করতে যাও, তোমাকে যেটা করতে হবে তা হলো, এই যে এখানে যে তোমার কাজের পরিমাণটা পাইছো, এই কাজটাকে কি করতে হবে, এই কাজটাকে একটা ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে। সেটা কি ফ্যাক্টর? ধরো তুমি এই কাজটাকে ভি দ্বারা প্রকাশ করতে পারো, ভি দ্বারা প্রকাশ করতে পারো। ভিতে ভলিউম, ভলিউমের কাজ একই, ভলিউম মানে হচ্ছে আয়তন। তো আয়তন মানে কি, আমাকে ড্রাই ভলিউম বললাম, ড্রাই ভলিউম বের করতে হবে, মানে শুষ্ক আয়তন। এটা ভেজা আয়তন, আমাকে শুষ্ক আয়তন বের করতে হবে। তো শুষ্ক আয়তন আমি কীভাবে বের করব, 5.08 ইন্টু ফ্যাক্টরটা হচ্ছে 0.35, 0.35 দ্বারা গুণ করতে হবে। কেন গুণ করতে হবে, ইটের গাঁথনির কাজে এই 30, ইটের গাঁথনির কাজে শুষ্ক আয়তনের মানে পরিমাণটা যেভাবে বের করা হয়, সেটা হচ্ছে 35% দ্বারা গুণ করতে হয়। তো 35% মানে কি, 0.35। তো 0.35 দিয়ে যদি আমি এই আয়তনকে গুণ করি, তাহলে একটা মান পাবো। কতটুকু মান পাবো আমরা এখন দেখব। তাহলে হচ্ছে 1.778, 1.778। এই যে এইটা হচ্ছে মিটার কিউব। আমার যে অরিজিনাল যে আমার শুষ্ক আয়তন, সেটা হচ্ছে 1.778। এখন আমি এই জিনিসটা নিয়ে কাজ করব। এই জিনিসটা নিয়ে কাজ করে আমি কি করব, সিমেন্ট আর বালির পরিমাণটা আমি বের করব। আচ্ছা, তো কিভাবে বের করব, তার একটা জিনিস বুঝতে হবে, সিমেন্ট আর বালির পরিমাণ গাঁথনি করতে কি লাগে, ইট লাগে। ইট আমি শেষে বের করতেছি, তোমরা চাইলে প্রথমেও বের করতে পারবা, কোনো সমস্যা নাই। তো সিমেন্ট আর বালি লাগে। তো সিমেন্ট আর বালি কীভাবে বের করব, মনে রাখতে হবে একটা রেশিও, 1:1/6। এটা একটা রেশিও। তো এই রেশিওতে তোমাকে বের করতে হবে। এই রেশিও কি, একটা হচ্ছে সিমেন্ট আর দুইটা হচ্ছে, 6টা হচ্ছে স্যান্ড। তো এটা হচ্ছে 1 হচ্ছে সিমেন্ট, 6 হচ্ছে স্যান্ড। তো এই রেশিওর একটা ব্যাখ্যা আছে, এটা এরকম হতে পারে 1:4, 1:5, যে কোনো একটা তোমার রেশিও থাকতে পারে। তবে স্ট্যান্ডার্ড রেশিও গাঁথনির কাজে 1:6। তো এটা আসলে 1:2:6 এরকমও থাকতে পারে। তো এরকম যেরকম থাকবে, যেরকমই থাকুক না কেন, তো এটার একটা ব্যাখ্যা তোমরা একটা শর্ট ভিডিও পাবা। সেই ভিডিওতে এইটার ডিটেলস ব্যাখ্যা পাবা, যেখানে সিমেন্ট কি, বালি কি, তারপর আর যেটা যেটা থাকবে আর কি, সব কিছুই একটা ব্যাখ্যা পাবো। তো আমরা যেহেতু এখন গাঁথনির কাজ করতেছি, গাঁথনির কাজে তোমরা যে কাজটা করবা, 1:6 এই রেশিওতে গাঁথনির কাজের পরিমাণটা বের করবা, সিমেন্ট বালির পরিমাণটা বের করবা। তো এখানে দেখো তো 1 কত সিমেন্ট, 6 কত বালি। তো তোমরা যেটা করবা যে অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল কেমনে বের করবা, 1 যোগ 6 কত হয়, 7। আচ্ছা, তাহলে অনুপাতের যোগফল আমরা পাইছি। এখন যেটা কাজ, কি বের করব, সিমেন্ট বের করব। সিমেন্ট, তাহলে 1 নাম্বার সিমেন্ট, আমরা একটা দেখো তো
ভলিউম পাইছি না, ড্রাই ভলিউম। এই ড্রাই ভলিউম 1.778 ডিভাইডেড বাই এই যে অনুপাতের যোগফল 7। আচ্ছা, এটার সাথে একটা জিনিস গুণ করতে হবে, সেটা হচ্ছে সিমেন্টের অনুপাত কত দেখো তো, 1 1। এক যদি তুমি গুণ করো তাহলে কি পাবা, আমরা ক্যালকুলেশন করে ফেলি, তাহলে 1.778 ইন্টু 1 ভাগ 7, 0.254 কত আসে, 0.254। আচ্ছা, এই জিনিসগুলো তো এখন আর লাগতেছে না, এটা মিশাই দিচ্ছি। তো 0.254 কি আসলো বলো তো, মিটার কিউব, ঘনমিটার। এখন বলো তো, তুমি কি বাজারে সিমেন্ট যখন কিনতে যাবা তখন কি মিটার কিউবে কিনবা? না, অবশ্যই না। কিভাবে কিনবা? ব্যাগে কিনবা, মানে বস্তাতে কিনবা। তো বস্তাতে কিনতে গেলে এই জিনিসটাকে তোমাকে 30 দ্বারা গুণ করতে হবে। যদি তুমি 30 দ্বারা গুণ করো তাহলে তুমি ব্যাগ পাবা। তাহলে এটাকে আমরা 30 দ্বারা গুণ করি, 30, 7.62, 7.62, এটাকে 8 ব্যাগ। তাহলে সিমেন্ট কতটুকু লাগবে? 8 ব্যাগ সিমেন্ট লাগবে। এরপর কাজ কি, বালির পরিমাণ বের করতে হবে। বালি কি? স্যান্ড। তো এই অনুপাত এটা ঠিক আছে, 7 এটা ঠিকই থাকবে, এটা সব ক্ষেত্রেই ঠিক থাকবে। গুণন, এবার দেখো তো বালির রেশিও কত, 6, 6 দ্বারা গুণ করতে হবে। তো তুমি যদি 6 দ্বারা গুণ করো তাহলে কি পাবা, দেখো 1.778 ভাগ 7 ইন্টু 6, তো 1.524, 1.524 কি পাবা, মিটার কিউব। তো বালির পরিমাণ তুমি মিটার কিউবে কিনতে পারো, আবার ফিট কিউবে কিনতে পারো। তো ফিট কিউব করতে গেলে তোমাকে একটা এখানে ক্যালকুলেশন করতে হবে, যেটা খুবই সহজ, কোনো সমস্যা নেই, এটাও শেখাই দিব। তো দেখো, তো এইটা বালির পরিমাণ এভাবেই রাখবা। এখন যেটা মেইন জিনিস সেটা হচ্ছে ইট, ব্রিক, BRICK। তো ব্রিক কীভাবে বের করবা, ব্রিকের পরিমাণ। ব্রিকের পরিমাণ বের করতে গেলে একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, যে তুমি যে ড্রাই ভলিউম বের করছো, ড্রাই ভলিউমের প্রয়োজন নাই। তুমি যে প্রথমে যে মূল ভলিউম বের করছো, এই ভলিউমটা তোমার প্রয়োজন। তো এই ভলিউমটা কিসে আছে, মিটার কিউবে, মানে ঘন মিটারে আছে। আর ইটের গাঁথনি সরাসরি বের করা যায়, যে মনে রাখতে হবে 1 ঘনমিটার ইটের গাঁথনিতে 410টি ইট লাগে। এটা কোন ইট? স্ট্যান্ডার্ড ইট। এখন তুমি যদি মেট্রিক ইট, ইট আসলে দুইটা ইট তোমরা জানো, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে মেট্রিক। স্ট্যান্ডার্ড ইটের মাপ আলাদা, মেট্রিক ইটের মানে সাইজটা একটু আলাদা। তো স্ট্যান্ডার্ড ইট লাগে 1 ঘনমিটার গাঁথনিতে কয়টা? 410টা। তো আমার কত ঘনমিটার গাঁথনি আছে ভাইয়া? 5.08 গুণন কত? 410। এইটা দ্বারা যদি আমি গুণ করি যা পাবো, এটাই হচ্ছে আমার ইটের পরিমাণ। 5.08 ইন্টু 410, 2082.8, 2082.8, এটা 2100টি, এভাবে লেখা যায়। তো এখন দেখো তো ভাইয়া, আমরা মোটামুটি সব বের করে ফেলছি না? কি বের করে ফেলছি? সিমেন্ট বের করে ফেলছি, বালি বের করে ফেলছি, আর ইট বের করে ফেলছি। এখন যদি ওই চাচা তোমাকে জিজ্ঞেস করে, বাবা কি কি লাগবে, তুমি তো ঠাস করে বলে ফেলবা আপনার ওই যে গাঁথনির কাজ আছে, ওই গাঁথনির কাজে আপনার সিমেন্ট লাগবে 8 ব্যাগ। সিমেন্ট কত ব্যাগ লাগবে? সিমেন্ট লাগবে 8 ব্যাগ, বালি লাগবে 1.52 CFT, সরি মিটার কিউব, কিউবিক মিটার কিউব। এটা তুমি CFT-তে বের করতে পারবা, কিভাবে করবা দেখাচ্ছি। তো ব্রিক আর ইট লাগবে 2100 ইট আনবেন, এই বালি আনবেন এতটুকু, সিমেন্ট আনবেন 8 ব্যাগ। তো দেখো তো কত সুন্দর করে তুমি বলে দিলা, তোমার চাচা কি অবশ্যই খুশি হবে। আর তুমি যখন বলতে পারবা তোমাকে অবশ্যই ভালো লাগবে। আমি জানি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তাই তোমাদের মনোযোগ ক্ষুণ্ণ হতে পারে। তো আসলে একটু ঠান্ডা মাথায় শেষ পর্যন্ত দেখবা, প্রয়োজন হলে আরেকবার দেখবা যে এটা কীভাবে বের করা হলো। স্টেপগুলো আরেকবার বলে দিচ্ছি। প্রথম স্টেপ হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা পুরুত্ব দিয়ে তোমাকে ভলিউম, আয়তন বের করতে হবে। ওই আয়তনকেই তুমি যদি গাঁথনির কাজের কথা বলতেছি, বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম মান আছে, তো ওগুলো আসলে পরে আমরা আস্তে আস্তে দেখব। তো
দেখো ওই আয়তনকে তুমি যদি 410 দ্বারা গুণ করো তাহলে ইটের পরিমাণ সরাসরি পেয়ে যাবা। এখন সিমেন্ট আর বালির পরিমাণ বের করতে গেলে আয়তনকে 0.35 দ্বারা গুণ করতে হবে। যে আয়তনটা পাবো ওই আয়তন নিয়ে কাজ করতে হবে। ওই আয়তনকে কি করতে হবে, অনুপাতের যোগফল আছে, অনুপাতের যোগফল দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে এখন ওটা রেশিও যত, রেশিও 1 সিমেন্টে 1 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে কি হবে, আমরা সিমেন্ট কি পরিমাণে কি হিসাবে পাবো, মিটার কিউবে পাবো। আমরা তো আর বাজারে মিটার কিউবে কিনবো না, আমরা কিভাবে কিনবো, আমরা ব্যাগে কিনবো। তো ওইটাকে যদি আমরা 30 দ্বারা গুণ করি তাহলে আমরা ব্যাগ পাবো। দেন আমরা কি করব, বালির পরিমাণ, বালির পরিমাণ ঠিক থাকবে। ওই 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 আমরা আয়তনকে আমরা কি করব, অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব। বালির রেশিও কত আছে 6, 6 দ্বারা গুণ করব, আমরা যে মান পাবো ওটাই থাকবে। তাহলে তুমি পেয়ে গেলা যে একটা এরকম গাঁথনির কাজ, একটা বাউন্ডারি ওয়াল যদি তোমাকে কেউ বলে যে গাঁথনি করতে কি কি জিনিস লাগবে বা ওটা কতটুকু লাগবে, খুব সহজে বের করতে পারবে না, পারবা। ক্লাস খুবই শেষের দিকে আর একটু আমি বললাম যে তোমাকে এই জিনিসটা আমি বের করে দেখাবো যে মিটার কিউব থেকে কিভাবে ফিট কিউবে আসতে হয়। তো এটা তুমি নিশ্চয়ই বুঝে গেছো, একটু মিশাই দেই। মিটার কিউব থেকে কিভাবে ফিট কিউবে আসতে হয় দেখো তো, তোমরা নিশ্চয়ই জানো 1 মিটার কিউব, 1 মিটার, 1 মিটার সমান কত ফিট হয় তোমরা কি জানো, 3.281 ফিট। 1 মিটার সমান 3.281 ফিট। তাহলে 3.281 ফিট সমান কি 1 মিটার। যেভাবেই তুমি কল্পনা করো কেন সেভাবেই হবে। এখন মিটার আসলে এখানে কয়টা আছে বলো তো, 3টে মিটার আছে। মিটার গুণন মিটার গুণন মিটার, তাই তো মিটার কিউব হয়েছে, তাই না, মিটার কিউব হয়েছে। তাহলে তোমাকে ফিট কি করতে হবে, ফিটও 3টা নিয়ে আসতে হবে। তো দেখো 1 মিটার সমান যদি এত ফিট হয়, 1 মিটার সমান কত ফিট, এত ফিট, তাহলে এখানে 3টা ফিট আসবে, মানে ফিট কিউব আসবে, মিটার কিউব থেকে ফিট কিউবে নিয়ে আসতে হবে। তাহলে এই জিনিসটাকে আমরা যদি 1কে, আচ্ছা আমরা এখন 1 ফিট সমান কত মিটার এটা বের করতে পারবো না। তো এত ফিট সমান এত 281 ইজ ইকুয়াল টু এত মিটার, সরি এত ফিট সমান 1 মিটার। তাহলে 1 ফিট সমান কি 1 ভাগ 281, এটা হচ্ছে 281। তো 3.281 কয়টা, 1 ফিট। এখন এটাকে কিউব যদি করো তাহলে ফিট এখানে কিউব দাও, এখানে গুণন 1 ভাগ 3.281 ইন্টু আর একটা 1 ভাগ 3.281। এখন তুমি এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যেটা পাবা তাহলে হচ্ছে, তো দেখো আমরা যেভাবে করব সেটা হচ্ছে 1 ভাগ 3.281 1 ভাগ 3.281 ইন্টু 1 ভাগ 3.281 ইন্টু 1 ভাগ 3.281, সরি 0.0283 এটা হচ্ছে ফিট কিউব। তো না সরি, এটা হচ্ছে 1 ফিট কিউব থেকে আমরা এটাকে মিটার কিউবে নিয়ে আসলাম, মানে 1 ফিট কিউব সমান এত মিটার কিউব, এত মিটার কিউব। তো আমার এখন ওই যে আমরা একটা মিটার কিউবে পাইছিলাম ওখান থেকে ফিট কিউবে আমরা সহজেই এটা বের করে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি একটা তোমরা ম্যাথ করতে পারবা, ওই হিসাবগুলো বের করতে পারবা। আরও বিভিন্ন রকম হিসাব আছে। তো আশা করা যায় তোমরা এখানে সব কিছু মিশাই দিলাম। আশা করা যায় আজকের এই ক্লাসটা করে আশা করা যায় তোমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবা, খুব ভালো একটা ধারণা পাইছো। আচ্ছা, একটা পরামর্শ দেই, সেটা হচ্ছে আমাদের যে ইউনিটগুলো আছে না, মিটার, সেন্টিমিটার, ফিট, মিলিমিটার, এই জিনিসগুলো, ইঞ্চি, এই জিনিসগুলো তোমাদেরকে কনভার্ট করা শিখতে হবে, এই জিনিসটা আয়ত্ত করতে হবে, কারণ সারা জীবন তোমাকে ওই কাজগুলো করতে হবে। তো সারা জীবন যেটা করতে হবে সেহেতু ভালোভাবে শেখাটাই শ্রেয়, ভালোভাবে শিখতেই হবে। তো কী রকম ইউনিট, ধরো আমাদের
1 ফিট সমান কি 12 ইঞ্চি, 1 ইঞ্চি সমান কি 2.54 সেন্টিমিটার, আবার 1 সেন্টিমিটার সমান কি 10 মিলিমিটার, আবার আছে কি আবার 100 সেন্টিমিটার সমান কি 1 মিটার, আবার 1 মিটার সমান কি 1000 মিলিমিটার। আচ্ছা, তা এই যে আমাদের ইউনিটগুলো আছে, এই ইউনিটগুলো একটু কনভার্ট করা ভালোভাবে শিখতে হবে তোমাদের। হ্যাঁ, আরও অনেকগুলো ইউনিট আছে, সবগুলো বললাম না। তো এই ইউনিটগুলো কনভার্ট করা শিখতে হবে। ভাই একটু কঠিন হয়ে গেল। হ্যাঁ, ইউনিটগুলো কীভাবে কনভার্ট করা শিখবো ভাই, কিচ্ছু কঠিন নাই, মুখস্থ করতে হবে না। জাস্ট এই যে তোমাদের এই স্কেলটা আছে না, এই স্কেলটা হাতে নিবা। স্কেলটা হাতে নিলেই এই সমাধানগুলো মানে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। কিভাবে সমাধান হয়ে যাবে? এই স্কেলটা আমরা সারা জীবন ব্যবহার করি, জন্মের পর থেকেই এটা ব্যবহার করি, কিন্তু এটার আসল যে ব্যবহার, এখান থেকে আমরা কিছু শিখতে চাই না। তো দেখো এই যে স্কেলটা 1 ফিট, 1 ফিট মানে কি 12 ইঞ্চি, আবার এখানে সিএম লেখা আছে, সিএম মানে সেন্টিমিটার। তো সেন্টিমিটার এখানে কি হবে 30 সেন্টিমিটার, 1 ফিট সমান কি 30 সেন্টিমিটার। আবার ওই সেন্টিমিটারের ঘরে আবার ওই মনে করো যে সেন্টিমিটারের ঘরে, এটা মনে করো যে 1 সেন্টিমিটারের ঘরে ছোট 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 10টা দাগ আছে। তো এই 10টা দাগ আবার কি জানো মিলিমিটার, তার মানে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তো এখান থেকে এই স্কেলটা থেকেই অনেক কিছু শেখা সম্ভব। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য খুবই ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওয়েট, একটা কথা বলছিলাম, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। ভাইয়া ওইটা তো বললেন না। তো সংবিধিবদ্ধ সতর্কীকরণ কোনটা জানো? ফেব্রুয়ারি 14, এই যে 14 ফেব্রুয়ারি বাসা থেকে বের হওয়া টোটালি নিষেধ।